স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী ও কুমিল্লা। ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, পানিবন্দী লাখ লাখ মানুষ। চিকিৎসার জন্য দ্রুতই বিদেশে নেওয়া হবে বেগম জিয়াকে, জানালেন চিকিৎসক। 1.5 মাস পর হাসপাতাল থেকে ফিরলেন ফিরোজায়। গাড়িবহর ঘিরে নেতাকর্মীদের ভিড়। ঝিনাইদহের সদ্য সাবেক ডিজির বিরুদ্ধে নানা অভিযোগ। জড়িত ছিলেন চক্ষু হাসপাতালের নিয়োগ প্রক্রিয়া থেকে সরঞ্জাম কেনার অনিয়মে। সব দেখেও কিছুই করার ছিল না, দাবি সাধারণ সম্পাদকের। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ভিসি সহ পদত্যাগ করেছেন বিভিন্ন দফতরের দায়িত্বে থাকা 70 শিক্ষক। স্থবিরতা প্রশাসনিক একাডেমিক কার্যক্রমে। দ্রুত অচল অবস্থা নিরসনের দাবি শিক্ষার্থীদের। দেখছিলেন শিরোনাম, সময় সংবাদের সঙ্গে আছি আইরিন আয়াত। বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী কয়েক হাজার মানুষ। কুমিল্লায় টানা 3 দিনের বৃষ্টির পাশাপাশি ভারতের ত্রিপুরা থেকে ঢলের পানি নামায় বেড়েছে গোমতীর পানি। গতকাল রাত পর্যন্ত গোমতী নদীর পানি বিপদসীমার 50 থেকে 60 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। কয়েক হাজার পরিবারের ঘর পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়েছে অন্তত 4000 হেক্টর জমির ফসল। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীতে জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এই মুহূর্তে কুমিল্লার রেসকোর্স এলাকায় আছেন রিপোর্টার ইশতিয়াক আহমেদ। বন্যার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইশতিয়াক, জানেন যে গত 3 দিন যাবত যে একটানা বৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে ভারত থেকে যে পানির ঢল নেমেছে তাতে মিটার উপর দিয়ে কিন্তু চলছে, অর্থাৎ যে কোনো সময় এই গোমতী নদী ভাঙন হতে পারে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আমরা যদি জানিয়ে রাখতে চাই যে আজ কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে গত 24 ঘন্টার মধ্যে কুমিল্লা জেলায় 188 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং বিশেষ করে যদি বলতে যাই যে গত 3 দিন যাবৎ পুরো কুমিল্লা জেলায় 600 মিলিমিটারের অধিক বৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই বৃষ্টির কারণে কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গায় একেবারে পানি কিন্তু উঠেছে, অর্থাৎ বিভিন্ন রাস্তাগুলো একেবারে তলিয়ে গিয়েছে। এবং আমি যদি জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকা। সেখানে কিন্তু একেবারে হাঁটু সমান পানি এবং এখানে যারা বাসিন্দা রয়েছে, যারা এলাকাবাসী রয়েছে, তারা কিন্তু একেবারে পানি বন্দী হয়ে রয়েছে এবং ঘরে আটকা পড়ে আছে। এবং নিত্য প্রয়োজনীয় কাজেও তারা কিন্তু ঘর থেকে বেরোতে অনেকটাই ব্যাঘাত ঘটছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে এখানকার যে অবস্থা, যে পরিবেশ, আমরা কথা বলেছিলাম এখানকার এলাকাবাসীদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে যে ড্রেনেজ ব্যবস্থা সেটা কিন্তু খুব একটা ভালো না। অর্থাৎ এই সেই ড্রেনেজ ব্যবস্থা জ্যাম থাকার কারণে কিন্তু এই পানিগুলো সরছে না, অর্থাৎ নামছে না, যার কারণে রাস্তায় কিন্তু পানি বেরিয়ে চলেছে এবং রাস্তা কিন্তু একেবারে তলিয়ে গিয়েছে। এতে করে যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি যদি জানিয়ে রাখতে চাই যে গোমতী নদীর যে চর কিন্তু একেবারে পানিতে তলিয়ে গিয়েছে। সেখানে কিন্তু শতাধিক পরিবার তাদের ঘর একেবারে পানির তলে নিচে পানির তলে চলে গেছে। এবং এতে করে হচ্ছে তাদের যাবতীয় যে আসবাবপত্র থেকে শুরু করে যাবতীয় যে পণ্য সামগ্রী সবকিছু কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং তারা কিন্তু বিগত 2 দিন ধরে মারাত্মক ভাবে দুর্ভোগে পড়ে আছে। একটি বিষয় জানা রাখতে চাই যে কুমিল্লা পুরো জেলা জুড়ে প্রায় 4000 ফসলি জমি কিন্তু 4000 হেক্টর ফসলি জমি কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে গিয়েছে। এতে করে বিশেষ করে যে কৃষি ব্যবস্থা সেটা কিন্তু অনেকটা বিপাকে পড়েছে। এবং আমরা দেখেছি গতকাল আমরা দেখেছি যে বুড়িচং উপজেলায় যে ময়নামতি ইউনিয়নটি রয়েছে সেখানে যে কিং বাজে হুরা গ্রামে একেবারে 400 পরিবার পানির মধ্যে তারা আটক হয়ে আছে এবং তাদের সেখানে আমরা দেখেছি কোমর অবধি পর্যন্ত পানি উঠেছে। এবং সেখানে 1600 শতক জমি, ফসলের জমি একেবারে যদি বলা যায় পানিতে তলিয়ে গিয়েছে। এবং তারা বিশেষ করে যেহেতু কৃষি উপর নির্ভরশীল, সেক্ষেত্রে যারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে এবং তাদের যে পরিবারে সবকিছু চালায়, তারা কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। মাছের প্রজেক্ট, বিভিন্ন গরু ফার্মার রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে, সবগুলো কিন্তু একেবারে পানির তলে চলে গেছে। এবং এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনাকে যে যে এই বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থা
আমরা দেখছি যে এই মুহূর্তে পানিতে তলিয়ে গিয়েছে পুরো সবকিছু, এবং মানুষ যারা রয়েছে তারা কিন্তু মারাত্মকভাবে আমরা দেখছি যে পানির তলে তলিয়ে গিয়েছে, এবং রাস্তাঘাট থেকে শুরু করে সবাই কিন্তু একেবারে সবকিছু পানির নিচে রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর কুমিল্লা থেকে। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা থেকে। এদিকে বন্যা কবলিত ভারতের ত্রিপুরায় এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১০ জন, গৃহহারা হয়েছেন ৪৫,০০০-এর বেশি মানুষ। ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত রাজ্যটির বিভিন্ন অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৮৭টি বাড়ি। জরুরি অবস্থা জারি হওয়া রাজ্যটিতে সরকার ৩৩১টি রিলিফ ক্যাম্প স্থাপন করেছে বন্যা কবলিতদের সাহায্য করার জন্য। রিলিফ ক্যাম্পগুলোতে গৃহহারা বাসিন্দারা আশ্রয় নিয়েছেন। তারা জানান অনেক বছর পর এমন ভয়াবহ বন্যার কবলে পড়েছেন। এদিকে হাওড়া ও ফেনী নদী সহ বড় বড় নদীগুলোর পানি বিপদসীমার উপরে বয়ে যাচ্ছে। শিক্ষার্থী পরিচয় সাবেক বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি চালিয়েছে একদল তরুণ। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার রাত ১১টার দিকে রিং রোডের বাসাটির ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায় ওই তরুণরা। পরে সেখানে বেশ কিছু কাগজপত্র, দলিল, ব্যাংক চেক পড়ে থাকতে দেখা যায়। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তরুণরা ঘটনাস্থল থেকে সরে যায়। ১.৫ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বের হলে নেতাকর্মীদের ঢল নামে। পরে তার ব্যক্তিগত চিকিৎসক জানান দ্রুতই বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১.৫ মাস পর হাসপাতাল থেকে ফিরছেন নিজ বাড়িতে। তাই নেতাকর্মীদের আনন্দ আর উচ্ছ্বাস বাঁধ ভাঙা। ফিরোজায় ফিরবেন বেগম জিয়া এমন খবরে বুধবার সকাল থেকেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে ভিড়ও, চলতে থাকে স্লোগান। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের নেত্রী আজকে মুক্ত। দেশটাতে বেগম খালেদা জিয়া আজকে হাসপাতাল থেকে দেশে বাসায় ফিরেছেন। আমরা আশা করছি সারা বাংলাদেশের মানুষ আনন্দ উদ্বেলিত অবস্থায় আছেন। সবাই চায় যে তিনি দ্রুততার সাথে দ্রুত সুস্থ হয়ে রাজনীতির নেতৃত্বে আসবেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবেন, সুস্থ শাসন ব্যবস্থা ফিরিয়ে আনবেন। সন্ধ্যা ৭টার দিকে গুলশানের উদ্দেশ্যে রওনা দেন বেগম খালেদা জিয়া। এ সময় তাকে এক নজর দেখতে হুমড়ি খেয়ে পড়েন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। ৮:৩০টার দিকে বিএনপি চেয়ারপারসন পৌঁছান তার গুলশানের বাড়ি ফিরোজায়। সেখানেও প্রিয় নেত্রীকে বরণ করে নেন নেতাকর্মীরা। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, শারীরিক অবস্থা বিবেচনায় কিছুটা দেরি হলেও যত দ্রুত সম্ভব বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে। পার্মানেন্ট চিকিৎসা যেটা সেটি করা জরুরি, এবং সেজন্যই উনি একটা পর্যায়ে বিদেশে যাওয়ার জন্য আমরা বলেছি। এবং এখনও আজকেও মেডিকেল বোর্ড সকালবেলা আবার বসছে এবং তারা একই ধরনের রিকমেন্ডেশন দিয়েছে। যুক্তরাষ্ট্র বা জার্মানির কথা আমরা বলেছি, সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে। সেই জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। সেই জন্যই ওনার শারীরিক সুস্থতাকে এমন পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে যাতে উনি একটা লম্বা সময় সেইটা যাতে উনি ফ্লাই করতে পারে। এর আগে গত ৮ জুলাই ভোররাত ৪টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। আওয়ামী লীগ সরকারের সভাপতি শেখ হাসিনা গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হলে রাষ্ট্রপতির এক আদেশে বেগম জিয়াকে মুক্তি দেয়া হয়। এমনকি বেগম জিয়ার পাসপোর্টও তাকে ফিরিয়ে দেয়া হয়। ৭৮ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা এলাকার মনু নদী প্রতিরক্ষা বাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি ঢুকতে শুরু করেছে লোকালয়ে। মৌলভীবাজার কুলাউড়া সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। এই মুহূর্তে মনু নদী প্রতিরক্ষা বাঁধের সামনে আছেন রিপোর্টার শাহ অলিদুর রহমান। যাচ্ছি তার কাছে। জায়গা জুড়ে হাঁটু পানি, কোনো জায়গায় কোমর পানি। এর কারণ হচ্ছে গতকাল রাত থেকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার
পদমাটা এলাকার মনসুনগর ইউনিয়ন এলাকার এই মনোপ্রতিরক্ষা বাঁধে উঠছে, পানি উঠছে, আস্তে আস্তে পানি পড়তে শুরু করে। আজ ভোরের দিকে প্রায় একাধিক স্থানে 3 থেকে 4টি স্থানে ভাঙন দেখা দেয় এবং এই ভাঙনের ফলে এই এলাকা মনসুনগর এলাকা রাজনগরের পুরোটাই বন্যা কবলিত হয়ে পড়ে। এখানে প্রচন্ড বেগে পানি লোকালয়ে প্রবেশ করছে, বিভিন্ন বাড়িতে এবং জামে মসজিদ এবং আশপাশ এলাকার দোকানপাট সব কিছু একদম পানিতে তলিয়ে গেছে। নদীর অবস্থা খুবই ভয়াবহ। পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন এই পর্যন্ত মনোনদী শহরের চাঁদনীঘাট এলাকায় 113 সেন্টিমিটার বিভূসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে লোকজনরাও আতঙ্কিত অবস্থায় গতকাল রাত কাটিয়েছেন। মলিয়াজার সেন্ট্রাল রোড অর্থাৎ সাইফুর রহমান রোড দিয়ে বিভিন্ন জায়গায় পানি ঢুকতে দেখা গেছে। এতে সারা রাত মানুষজনরা উদ্বেগ এবং আতঙ্কের মধ্যে কাটিয়েছিলেন। পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দলের লোকজনরা বস্তা পেলে তা পানি আটকানোর চেষ্টা করেছেন এবং মোটামুটি ওই এলাকায় সেন্ট্রাল রোডের এলাকায় পানি মোটামুটি আটকানো গেছে, কিন্তু আতঙ্ক উদ্বেগ শহরের লোকজনের মধ্যে এখনো কাটেনি। আর এদিকে 4টি স্থানে পদমাটা এলাকার 4টি স্থানে ভাঙনের দেখা দিয়েছে। এক একটি 300 থেকে 400 ফুটের মতো এবং প্রচন্ড বেগে পানি লোকালয়ে প্রবেশ করছে। লোকজনরা বলছেন 2018 সালে একই জায়গায় একই স্থানে ভাঙন দেখা দিয়েছিল, তখন ভাঙনের পরিমাণ ছিল 2টি, কিন্তু এবার 4টি ভাঙন দেখা দিয়েছে এবং এই ভাঙনের পরিমাণ, তীব্রতা এবং জনরা উদ্বেগ আতঙ্কের মধ্যে বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে মৌলভীবাজারের পদমাটা এলাকার প্রতিরক্ষা বাহিনী ভাঙন এলাকা থেকে সর্বশেষ বন্যার খবর। সরাসরি যুক্ত ছিলাম মৌলভীবাজার থেকে। ভোজ্য তেল, চিনি, আলুর দাম বেঁধে দিয়ে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি শেখ হাসিনা সরকারের আমলে সিন্ডিকেট গড়ে তুলে বাজারে বাড়ানো হয়েছে নিত্যপণ্যের দাম। বুধবার রাজধানীর স্কাটনে বাংলাদেশের প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই অভিযোগ করেন শিক্ষার্থীরা। জনবলের অভাবে বাজার সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না বলে জানায় প্রতিযোগিতা কমিশন। বাজারে যখন পণ্য মূল্যে অসহায় ভোক্তারা, তখন বুধবার দুপুরে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক, শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিনিয়ামিন মোল্লা সহ শিক্ষার্থীরা। এ সময় এনবিআর, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধভাবে ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। টাকা ছাপিয়ে সরকারকে প্রায় 41,000 কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগও তোলা হয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে। তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, কিন্তু আপনার প্রতিষ্ঠান এই শাস্তির লক্ষ্যে কোনো কাজ করেছে কি? উপর মহলের চাপে তারা সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি। তারা কিন্তু সাথে সাথে রাস্তায় বলতে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে নেমে গিয়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিস রুমে গিয়ে তাদেরকে বলতে চেয়েছে যে আপনারা পদত্যাগ করুন। একই সঙ্গে উঠে আসে সিন্ডিকেট করে বাজারে পণ্যের দাম বাড়ানোর নানা অভিযোগ। ভোগ্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে দ্রুত সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এই বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থাটাকে, যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর এতদিন জিম্মি করে রেখেছিল, আমরা চাই যে তারা জনবান্ধব হয়ে কাজ করুক, জনগণের জন্য কাজ করুক। আমরা কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার না, আমরা ওই অ্যাসোসিয়েশনের যেহেতু আমরা মেম্বার না, সেহেতু বাণিজ্য মন্ত্রণালয় থেকে যখন প্রাইসিং ডিক্লেয়ার করবে তখন আমরা সেই প্রাইসটা জানতে পারি এবং সেটা অনুযায়ী আমরা কার্যকলাপ চালাতে পারি। আমরা ডলারটা কিনছি হলো আপনার কত দাম দিয়ে, 100 কোটি টাকা, এটা একটা ব্যাপার। 2 নম্বর হলো পার কেজি চিনিতে ইন্ডিয়া ট্যাক্স দেয় হলো 3 টাকা 72 পয়সা, আর আমি ট্যাক্স দিই 42 টাকা। এ সময় পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে বহুমুখী বাজার বাস্তবতা তুলে ধরেন ব্যবসায়ীরা। এপিসি এর সভাপতি ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যারা নমিনেটেড বাই সেই গভর্নমেন্ট বা সরকার, সেই বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেওয়া হতো। তারা ব্যবসায়ীদের জন্য যেই লিগ্যাল কথা সেটা না বলে ম্যাক্সিমাম টাওয়ারলি সরকারের পক্ষে কথা বলছে। বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হলে সংস্থাটির চেয়ারপারসন বলেন, কর্মকর্তা ও সক্ষমতার অভাবে সিন্ডিকেট দমনে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমার সক্ষমতার অভাব আছে, এটা আমি 14 তারিখে ওনাদেরকে বলেছি, তাদের হেল্প চেয়েছি টু ইনক্রিজ মাই ম্যান পাওয়ার। আমার এটা দরকার।
বাজারে অসঙ্গতি দূর করতে ভোক্তার সচেতনতা আর সবার সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মতামত দেন আলোচকরা। এরপরও ওদের সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ভেঙে দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। বুধবার এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলেও জানান গভর্নর। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থিরতা শুরু হয় ইসলামী ব্যাংকে। এসালমের দখল থেকে মুক্তি পেতে আন্দোলনে নামেন ব্যাংকটির পুরানো কর্মকর্তারা। এমন প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, ইসলামী ব্যাংকের জন্য গঠন করা হবে নতুন পরিচালনা পরিষদ। একে একে সব দুর্বল ব্যাংকের পরিষদ ভেঙে দেওয়া হবে বলেও জানান তিনি। যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই 100 টাকা পাবো না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটুকু পাওয়া যায় সেটুকুই চেষ্টা করতে হবে। পরিষদ ভেঙে দেওয়া ব্যাংকগুলো কারা চালাবেন এমন প্রশ্নে গভর্নর জানান, সরকার কোনো ব্যাংকের দায়িত্ব নেবে না। আপাতত কার্যক্রম চলবে স্বতন্ত্র পরিচালক দিয়ে। যদি কারো 2%-এর উপর শেয়ার থাকে, তার একটা বোর্ডে বসার একটা অধিকার জন্মায়, তাহলে আমরা তাকে দিতে পারি। যদি কারো 2%-এর উপর না থাকে, তাহলে আমরা কাউকে দিতে পারবো না। ঢোকার উপযুক্ত এবং সে 2% শেয়ার আছে, তাহলে সে স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে বোর্ডে যেতে পারবে। বেনামি ঋণ ও অর্থ পাচার ঠেকাতে গেল সোমবার এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 6 ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা স্থগিত রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এসালম। অভিযোগ আছে, এরপর থেকে নামে বেনামে অন্তত 50,000 কোটি টাকা বের করে নেয় চট্টগ্রাম ভিত্তিক এই গোষ্ঠী। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। চক্ষু হাসপাতালে নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে ঝিনাইদহের সদ্য সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরাই। তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সরঞ্জাম কেনাকাটা, নির্মাণ ও সংস্কার কাজেও জড়িত ছিলেন জেলা প্রশাসক। সুজবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়োগে বাণিজ্য, কেনাকাটা, নির্মাণ আর সংস্কারে অনিয়ম। প্রতিবাদ করলে দেয়া হয় হুমকি, করা হয় বহিষ্কার। অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে। হাসপাতালটিতে নার্স, চিকিৎসক ও প্রকৌশলী সহ বিভিন্ন পদে 22 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে রাতের আধারে ঘুষের বিনিময়ে নিয়োগ দেয়া হয় 35 জনকে। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, তৎকালীন জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম আর হিসাবরক্ষক থেকে সম্প্রতি সহকারী পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিলন হোসেন এসব অনিয়মের মূল হোতা। অভিযোগ, লাখ লাখ টাকার বিনিময়ে দেয়া হয়েছে বাড়তি জনবল নিয়োগ, আর নামমাত্র টেন্ডার দেখিয়ে করা হয়েছে শেড তৈরি। এমনকি জেলা প্রশাসনের এক কর্মকর্তাকে পরিচালক পদে নিয়োগ দিয়ে মাসিক সম্মানে নিচ্ছেন 30,000 টাকা, অথচ তিনি হাসপাতালে আসেন না। এদিকে হঠাৎ করে 50 টাকার টিকিট করা হয়েছে 100 টাকা, আর পরীক্ষা নিরীক্ষার মূল্য বাড়ানো হয়েছে শতকরা 20%। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এসব অনিয়ম দুর্নীতির প্রতিবাদ সহ 11 দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা কর্মচারীরা। খেটে খাওয়া মানুষের জন্য এখানে এসে যে ব্যয়ভার বহন করা, এটা তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। টাকা খাইয়ে নতুন কয়টা স্টাফ ঢুকিয়ে টিকিটের দাম না বাড়ালে তো বেতন দেওয়া যাচ্ছে না। নীতি বিরোধী একটা কাজ ধরে ফেলছি বিধায় আমাকে বরখাস্ত করে রাখছিল। ইচ্ছা মতো পছন্দের লোককে উনি পদোন্নতি দিয়েছেন। নভেম্বরে যে নিয়োগ করেছে আর যে 2000 সাল থেকে ছিল তার বেতন এখন সমান। বিভিন্ন দুর্নীতির অভিযোগে ছাত্রদের আন্দোলনের মুখে কর্মস্থল ছেড়েছেন জেলা প্রশাসক, আর অসুস্থতার অজুহাতে হাসপাতালে আসেন না অভিযুক্ত সহকারী পরিচালক মিলন হোসেন। তবে সাধারণ সম্পাদক বলছেন, অনিয়ম দুর্নীতি হলেও কিছুই করার ছিল না তার। ভবিষ্যতে যাতে এই হাসপাতালটা ভালোভাবে চলে সেই ব্যবস্থা আমি এখন থেকে প্ল্যান করছি। দুর্নীতির কথা উঠছে, এটা একেবারে দুর্নীতিমুক্ত করার আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এই হাসপাতালে প্রতিদিন গড়ে 250 থেকে 300 রোগী চিকিৎসা সেবা নেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। একদিকে দালালের দৌরাত্ম্য, অন্যদিকে সরঞ্জাম, লোকবল ও চিকিৎসক সংকট।
এমন চিত্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের। বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম যা আছে সেগুলোর অর্ধেকই অকেজো। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের। আব্দুল হালিমের ছবিতে বিল্লাল হোসেন সজলের রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ সেবা নিতে আসেন এখানে। তবে যাত্রা শুরুর 3 যুগ পার হলেও এখনও খুঁড়িয়ে চলছে হাসপাতালটি। অভিযোগ উঠেছে দালালের দৌরত্ব, সরঞ্জাম, লোকবল, চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটি। 2019 সালে 500 শয্যায় উন্নীত হলেও অবকাঠামো ও চিকিৎসক ব্যতীত বাড়ানো হয়নি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা। চিকিৎসা সরঞ্জাম যা আছে তার অর্ধেকই অকেজো। এ কারণে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। সিরিয়ালে দেখতে দেখতে দুপুর 2টা পর্যন্ত, তারপর যদি আমরা না পারি চলে যান, আবার কালকে আসবেন। এটা আমাদের একটা সমস্যা না। ডাক্তারের একটা কাগজ নিয়ে আসছি 10টা বাজে, বলে কি এখন নিয়ে যাবে না, আজকে হবে না, কালকে আসেন। পরীক্ষা কোন সময় করো, এখন পর্যন্ত না খাব গাবে, মাথা ঘুরে পড়ে যায়, গা কাঁপে। এইখান থেকে আমি যদি মাথা সিটি স্ক্যান না করাইতে পারি তাহলে আমি মনে করেন যে বাইরে তো করাইতে পারবো না। অনেক চাপ থাকে আমার, আমি এত রোগী কি করে করব, আমার মেশিন নেই। আর বারবার তাগাদা দিয়েও ফলাফল না পাওয়ায় অসহায় খোদ হাসপাতাল কর্তৃপক্ষ। জনবল কম থাকার কারণে আমরা তার সেই সেবাটা দিতে পারতেছি না। আমাদের মেশিন বিভিন্ন সময় এটা নষ্ট হতেছে। অবস্থা আরও শোচনীয় হবে, কারণ আমি তাদেরকে বলে দিছি, কারণ তাদেরকে তো আমি চাপ দিয়ে বেশি কাজ করাতে পারবো না। বাইরে এখন যদি রুগী থাকে আমাদের কিছু করার নেই, আমরা এখানে অসহায়। উপর থেকে জনবল না দেয়, টেকনোলজি যদি না দেয়, তাহলে আমাদের এই শোচনীয় অবস্থা আরও বাড়বে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে 500 শয্যার এ হাসপাতালে দৈনিক ভর্তি থেকে চিকিৎসা নেন গড়ে 1200 রোগী, আর বহির্বিভাগে স্বাস্থ্যসেবা নেন দৈনিক 2000 রোগী। বিল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। প্রশিক্ষণার্থীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের যশোর কার্যালয়ের সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে। শিক্ষকদের দাবি, প্রাতিষ্ঠানিক পোশাক থেকে শুরু করে নানা খাত থেকে অর্থ বাগিয়েছেন সুপারিনটেন্ডেন্ট। অভিযোগের বিষয়ে সুপারিনটেন্ডেন্ট কথা না বললেও তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে কাজ করে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই। যশোর পিটিআইয়ে চলমান রয়েছে 10 মাসের প্রশিক্ষণ কোর্স। এজন্য প্রশিক্ষণার্থীরা মাসে 3000 টাকা করে ভাতা পান। কিন্তু প্রশিক্ষণার্থীদের পুঁজি করে সীমাহীন অনিয়ম দুর্নীতি চালিয়ে যাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট আতিয়ার রহমান। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, পিটিআইতে যোগদানের পরই সুপারিনটেন্ডেন্টের খপ্পরে পড়তে হয়। তার নির্ধারিত দোকান থেকে সংগ্রহ করতে হয় প্রাতিষ্ঠানিক পোশাকের জন্য বরাদ্দ 2000 টাকা হলেও দিতে হয় 5000 টাকা। পাশাপাশি সংস্থাপন চার্জ এবং এজি অফিস ম্যানেজের নামে 700 টাকা করে কেটে নেওয়া হয়। এছাড়া নানাভাবে হতে হয় মানসিক হেনস্থার শিকার। আগের ব্যাচগুলোতেও অনেক দুর্নীতি হয়েছে এবং তাদের টাকাটাও এখনো তারা পায়। সংস্থাপন ফির নামে একটি অনির্দিষ্ট অ্যামাউন্ট বা অতিরিক্ত অ্যামাউন্টের টাকা কেটে নেওয়া হয়। শিক্ষকরা যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে সমাজ নির্মাণ করা আসলেই সম্ভব নয়। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি না হোক, আমাদের শিক্ষা সেক্টরটা পিছিয়ে আছে। অভিযোগের বিষয়ে সুপারিনটেন্ডেন্ট কথা না বললেও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবি, অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে কমিটি। উপপরিচালক মহোদয় আসেন এবং তাদের সঙ্গে কথা বলেন। তাদের অনেক অভিযোগ ছিল। অভিযোগগুলো শোনার পর তাদের প্রথম দাবি ছিল তার অপসারণ। তো তারা 1 সপ্তাহ সময় দিয়েছেন যাতে করে তার অপসারণ হয়। তো তার প্রেক্ষিতে 2 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়। তদন্ত পর প্রয়োজন ব্যবস্থার জন্য আমাদের সচিব মহোদয় এবং মহাপরিচালক মহোদয় ব্যবস্থা গ্রহণ করবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে প্রতি কোর্সে 150 জন শিক্ষক গ্রহণ করেন প্রশিক্ষণ। সময় সংবাদ, যশোর। মালিকদের না জানিয়ে সরকারি জমির পরিধিতে যুক্ত করা হয়েছে বাগেরহাটের কচুয়া উপজেলার সদর বাজারের একাংশ। বন্ধ রাখা হয়েছে খাজনা আদায়। এতে জমি বিক্রি বা হস্তান্তর করতে পারছেন না মালিকরা, জামানত রেখে নিতে পারছেন না ব্যাংক ঋণও। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক জানিয়েছেন দ্রুতই নেওয়া হবে সমাধানের উদ্যোগ। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য এবং আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট।
প্রায় 60 থেকে 70 বছর ধরে বসবাস করে আসছেন বাগেরহাটের কচুয়া উপজেলা সদরের বাজার এলাকার বাসিন্দারা। সরকারের কোষাগারে দিয়েছেন নিয়মিত খাজনা, তবে হঠাৎ করে উপজেলা সদর ভূমি অফিস গত 5 বছর ধরে খাজনা না নেয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। জমির খাজনা না দিতে পেরে জমি বিক্রি ও জমি জামানত রেখে ঋণও মিলছে না ব্যবসায়ীদের। এলাকাবাসী জানান, কোনো তথ্য না জানিয়েই সরকারি পেরিফেরির আওতায় আনা হয়েছে বাজারের একাংশ। কোন ব্যক্তির কত অংশ এর মধ্যে পড়েছে তাও জানাচ্ছে না ভূমি অফিস, অথচ CSRS পর্চা অনুযায়ী জমির মালিক তারাই। এ নিয়ে বিভিন্ন দফতরে যোগাযোগ করা হলেও মিলছে না কোনো সমাধান। দাদার সম্পত্তি বলতে পারেন এটা, কিন্তু আমরা যেই খাজনা নিতে যাচ্ছি সেই সময় আমাদের বলতেছে কি আপনারা খাজনা দিতে পারবেন না, পেরিফেরির মধ্যে এটা অন্তর্ভুক্ত হয়েছে। খাজনা দিচ্ছি আমরা 26 বছর, এই 4 বছর আমরা এই জায়গায় খাজনা দিতে পারি নাই। কটুক নিছে কিবা না নিছে আমরা কিছুই জানি না। আমি একটা জায়গা বিক্রি করব, এই খাজনা দেবার জন্য আমি জায়গাটা বিক্রি করে আমি আসছি খুব অসহায়ের ভিতরে। নতুন করে কিছু স্থাপনা করতেও যাই, সেটাও বাধাপ্রাপ্ত হয়। সাময়িকভাবে উন্নয়ন কার্যক্রম স্থগিত হয়ে আছে, এর একটা দ্রুত সুরা হওয়া চাই। ব্যবসায় যদি কেউ মন্দা হয় আমরা পারতেছি না সেই জায়গা বিক্রি করতে। যাদের আমাদের সিসি লোন আছে সেখানে কিন্তু আমরা রিনিউয়ালও করতে পারতেছি না। এ নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ভূমি বিভাগের কোনো কর্মকর্তা, তবে শীঘ্রই সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। পেরিফেরিভুক্ত জমির বাইরে অন্য জমির খাজনা যাতে দিতে পারে সেই বিষয়ে আমি উদ্যোগ গ্রহণ করব। আর একই সাথে কার কতটুকু জমি বাজারের মধ্যে এসেছে এবং কতটুকু ফাঁকা আছে এটি যদি আমরা জানাই দিতে পারি তাহলে তার জন্য সুবিধা হবে। প্রায় 10 একর জমির ওপর গড়ে ওঠা কচুয়া উপজেলা সদরের এই প্রধান বাজারে 5 শতাধিক ব্যবসায়ী ও জমির মালিক রয়েছেন। সময় সংবাদ, বাগেরহাট। দেশের বাইরের খবর। আস্থা ভোটে জয়ী হয়ে ইরানের মন্ত্রিসভায় জায়গা পেলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাছাই করা 19 মন্ত্রী। নতুন মন্ত্রীদের অনুমোদনও দিয়েছে দেশটির পার্লামেন্টও। পররাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন পশ্চিমা ঘেঁষা হিসেবে পরিচিত আব্বাস আরাকচি। ইরানের নতুন মন্ত্রিসভায় কারা আসছেন তা নিয়ে কয়েকদিন ধরেই চলছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে স্থানীয় সময় বুধবার পার্লামেন্টের আস্থা ভোটে জয়ী হলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাছাইকৃত 19 জন মন্ত্রী। নতুন মন্ত্রীদের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। ভোটের আগে ঐক্য ও সংহতির আহ্বান জানিয়ে মনোনীত প্রার্থীদের অনুমোদন দেওয়ার আহ্বান জানান পেজেশকিয়ান। আমরা হয়তোবা এই মুহূর্তে কিছুটা দুর্বল, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হই এবং বিশেষজ্ঞদের আমাদের দলে যুক্ত করি তাহলে এমন কোনো সমস্যাই নেই যা মোকাবেলা করতে পারবো না। 2001 সালের পর এবারই প্রথম প্রেসিডেন্টের মন্ত্রিসভার সবাইকে অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট। এদিকে নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন আব্বাস আরাকচি। পার্লামেন্টে 247 ভোট পেয়ে উতরে যান তিনি। এর আগে হাসান রুহানির সরকারের সময় অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 61 বছর বয়সী এই নেতা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 2013 থেকে 2021 সাল পর্যন্ত তেহরান এবং বিশ্বশক্তির মধ্যে পারমাণবিক চুক্তি আলোচনায় প্রধান আলোচক হিসেবে কাজ করেন আব্বাস আরাকচি। পার্লামেন্টে সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে 231টি ভোট পেয়েছেন মিসেস ফারজানে সাদেক মালভাজার্ড। তিনি দেশটির দ্বিতীয় নারী মন্ত্রী। 1979 সালে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম নারী হিসেবে 2009 সালে মন্ত্রিত্ব পান মারিজেহ ওয়াহিদ দাস্তাজেরদি। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। বোর্ড সভাপতির পর পরিবর্তন আসতে যাচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্টেও। জাতীয় দলে চন্ডিকা হাথুরুসিংহের কোনো ভবিষ্যৎ দেখছেন না নতুন বোর্ড প্রধান। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও বিসিবি এর আগেই খুঁজতে চাইতে বিকল্প। যদিও চন্ডিকার সঙ্গে বোর্ডের কিছু চুক্তি এবং বিকল্প না পাওয়া গেলে আপাতত থেকে যেতে পারেন এই লঙ্কান। মাঠে ক্রিকেটার হিসেবে না হলে অন্তত বোর্ডে তামিমের অভিজ্ঞতা কাজে লাগাতে চান ফারুক। জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে চান নতুন বোর্ড সভাপতি। হাথুরুসিংহের সঙ্গে মতের অমিলে বিসিবি ছেড়েছিলেন ফারুক আহমেদ। সাবেক প্রধান নির্বাচক বোর্ডে প্রত্যাবর্তন ঘটালেন বোর্ড প্রধান হিসেবে। জাতীয় দলে এখন এই লঙ্কানের ভবিষ্যৎ কি? 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ হাতুরুর। এর আগে তাকে বরখাস্ত করলে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে প্রায় 2 কোটি টাকা। আর্থিক বিষয়টি তো আছেই, পাশাপাশি আইসিসির মেগা ইভেন্টের মাত্র 6 মাস আগে বিকল্প কোচ খুঁজে পাওয়া যাবে কিনা সে প্রশ্নও থাকছে। আপাতত নতুন বোর্ড তাই হাঁটতে চায় ধীরে চলনীতিতে। চন্ডিকা হাথুরুসিংহের ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না,
আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি, যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে, যে মানে কেমনে কী করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কি না, বা তার কাছাকাছি কারো ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। হাতুরুর মতন ভবিষ্যৎ অনিশ্চিত সাকিব আল হাসানেরও। সাবেক অধিনায়কের দেশে ফেরাটাও অনিশ্চিত। পাকিস্তানে চলমান সিরিজে মাঠে নামতে পারলেও হোম সিরিজগুলোতে এই অলরাউন্ডারকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে সে আলোচনাও চলছে নীতি নির্ধারণী মহলে। বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে গিয়ে সে কি ক্যান হি কন্টিনিউ। অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে 2টি টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে। এটা সাকিবের সর্বনাশে পৌষ মাস তামিম ইকবালের। সব ঠিকঠাক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাবর্তন ঘটবে সাবেক অধিনায়কের। তবে ফিটনেস কিংবা পারফরমেন্সের পরীক্ষায় উতরাতে না পারলে তামিমের অভিজ্ঞতাকে বোর্ডে কাজে লাগাতে চান ফারুক আহমেদ। আমি দেখতে চাই 2 বছর আরো ক্রিকেট খেলুক, আমি চাই আর কি। অ্যান্ড কি ফরম্যাটে খেলবে, আই থিঙ্ক 50 ওভার্স ইজ বেস্ট, বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সনে হয়তো বা যেই এক্সশন বা যেই কষ্টটা এটা হয়তো ওর বডি নিতে পারবে কিনা আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। বাট যেটাই ও করে খুব ভালো হয় যদি ও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। নতুন বোর্ডে নতুন নীতি আসতে যাচ্ছে ক্রিকেটারদের জন্য। আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্ট চলাকালীন মাঠের বাইরের এন্ডোর্সমেন্টে কাজ করতে পারবেন না ক্রিকেটাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী ও কুমিল্লা। ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, পানিবন্দী লাখ লাখ মানুষ। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ পদত্যাগ করেছেন বিভিন্ন দফতরের দায়িত্বে থাকা 70 শিক্ষক। স্থবিরতা প্রশাসনিক একাডেমিক কার্যক্রমে, দ্রুত অচল অবস্থা নিরসনের দাবি শিক্ষার্থীদের। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।